নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না। শুরু করছি আজকের প্রাইম টাইম। আর প্রাইম টাইমের প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, মহারাষ্ট্রের পুনেতে সেতু ভেঙে দুজনের মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু খবর। মহারাষ্ট্রের পুনেতে সেতু ভেঙে দুজনের মৃত্যু হয়েছে। ইন্দ্রায়ণী নদীতে ভেঙে পড়ে সেতু, পর্যটকদের নিয়ে নদীতে ভেঙে পড়ে সেতু। তারপরেই একাধিক পর্যটক তারা তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং এখনো পর্যন্ত দুজনের দেহ উদ্ধার করা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় এনডিআরএফ কাজ চালাচ্ছে, উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ। ইতিমধ্যেই যে খবর, দুজনের দেহ এখনো পর্যন্ত উদ্ধার করা গিয়েছে, তবে বহু পর্যটকের তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মহারাষ্ট্রের পুনেতে সেতু ভেঙে বিপর্যয়, দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনায় দুজনের এখনো পর্যন্ত দেহ উদ্ধার হয়েছে, অর্থাৎ দুজনের মৃত্যু নিশ্চিত করা গিয়েছে। ইন্দ্রায়ণী নদীতে ভেঙে পড়ে সেতু, পর্যটকদের নিয়েই নদীতে ভেঙে পড়ে সেতু। এখনো পর্যন্ত দুজনের দেহ উদ্ধার করা গিয়েছে, তবে বহু পর্যটকের তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় এনডিআরএফ উদ্ধার কাজে নেমেছে। উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ। বহু পর্যটক তলিয়ে যাওয়ার আশঙ্কা, বহু পর্যটকের কিন্তু তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, অর্থাৎ মৃতের সংখ্যা বাড়তে পারে। ইতিমধ্যেই দুজনের দেহ উদ্ধার করা গেলেও মৃতের সংখ্যা যে বাড়তে পারে সেই আশঙ্কা রয়েছে। মহারাষ্ট্রের পুনেতে মর্মান্তিক দুর্ঘটনা, সেতু ভেঙে নদীতে পড়ে যায় এবং তারপরেই একাধিক পর্যটক তারা তলিয়ে গিয়েছেন। ইতিমধ্যেই দুজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য চালানো হচ্ছে, উদ্ধার কার্য চালাচ্ছে এনডিআরএফ। যে খবরে আমরা নজর রাখছিলাম, মহারাষ্ট্রের পুনেতে সেতু ভেঙে বিপর্যয় এবং তাতে দুজনের মৃত্যু হয়েছে, দুজনের দেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে প্রাথমিকভাবে যেটা অনুমান, যে বয়সের কারণে ভেঙে পড়তে পারে সেতুটি। এছাড়াও ছুটির দিন হওয়ায় অনেক মানুষ, অনেক পর্যটক সেখানে জড়ো হয়েছিল এবং সেই কারণেও ভেঙে পড়তে পারে এই সেতুটি। ইতিমধ্যেই 25 থেকে 30 জন জলে ভেসে যাওয়া, নদীতে তলিয়ে যাওয়ার কিন্তু খবর আসছে। দুজনের দেহ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। এনডিআরএফ উদ্ধার কার্য চালাচ্ছে, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য চালানো হচ্ছে। তবে প্রাথমিকভাবে অনুমান যে দীর্ঘদিন হয়েছে এই সেতুটি, অর্থাৎ বয়সের কারণে ভেঙে যেতে পারে। পাশাপাশি ছুটির দিন হওয়ায় বহু পর্যটক এই ব্রিজের উপর উঠেছিল, সেতুর উপর উঠে তারা ছবি তুলছিলেন এবং সেই সময় আচমকাই ভেঙে পড়ে সেতুটি। ইতিমধ্যেই দুজনের দেহ উদ্ধার হয়েছে, তবে 25 থেকে 30 জন তলিয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। আহমেদাবাদের বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক ভয়াবহ দুর্ঘটনা এবং ইতিমধ্যেই যেটা জানা গিয়েছে যে কেদারনাথে যেতে গিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার। ইতিমধ্যেই 7 জনের মৃত্যু হয়েছে। কেদারনাথে যেতে গিয়েই ভেঙে পড়ল হেলিকপ্টার। ইতিমধ্যেই 7 জনের মৃত্যু হয়েছে। উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ ও এসডিআরএফ। গৌরীকুঞ্জ ও ত্রিযোগী নারায়ণের মধ্যেই গভীর জঙ্গলে এই দুর্ঘটনা ঘটে। গভীর জঙ্গলেই ভেঙে পড়ে হেলিকপ্টারটি। যেটা জানা গিয়েছে যে ক্যাপ্টেন রাজীব সিং চৌহান পাইলট, তার মৃত্যু হয়েছে। শ্রদ্ধা রাজকুমার জসওয়াল বাসিন্দা মহারাষ্ট্রে, তার মৃত্যু হয়েছে। রাজকুমার সুরেশ জসওয়াল বয়স 41 বছর, গুজরাটের বাসিন্দা, তার মৃত্যু হয়েছে। তৃষ্টি সিং উত্তরপ্রদেশের বাসিন্দা, মাত্র 19 বছর বয়স, তার মৃত্যু হয়েছে। যেটা জানা গিয়েছে যে কপ্টারটি ছাড়ার পরেই, অর্থাৎ দেরাদুন থেকে কপ্টারটি ছেড়েছিল এবং তারপর কিছুক্ষণ পরেই কিন্তু কপ্টারটি নিখোঁজ হয়ে যায় এবং তার কিছুক্ষণ পরেই ত্রিযোগী নারায়ণ ও গৌরীকুণ্ডর মাঝখানে গভীর জঙ্গলে কপ্টারটি ভেঙে পড়ে এবং তাতে 7 জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে, সেই খবর কিন্তু আসছে। আপনারা জানেন আহমেদাবাদে যে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটেছে এবং তারপর থেকেই কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য চালানো হচ্ছে এবং ইতিমধ্যেই যেটা জানা গিয়েছে যে ডিএনএ টেস্ট করা হয়েছিল, 240 জনের ডিএনএ টেস্ট করা হয়েছিল, তার মধ্যে 31 জনকে শনাক্ত করা গিয়েছে, অর্থাৎ 31 জনের দেহ শনাক্তকরণ করা গিয়েছে এবং আজ থেকেই শুরু হয়েছে দেহ হস্তান্তরের প্রক্রিয়া। অর্থাৎ যে দেহের বশাসগুলো, যে দেহাবশেষগুলো, যে দেহের অংশগুলো পাওয়া গিয়েছে এবং সেগুলো যাতে পরিবারের হাতে সঠিক
সঠিকভাবে তুলে দেওয়া যায়, সেই কারণেই কিন্তু শুক্রবার থেকেই শুরু হয়েছিল ডিএনএ টেস্ট এবং ইতিমধ্যেই 31 জনের শনাক্তকরণ করা গিয়েছে দেহ। যেটা জানা গিয়েছে যে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, তারও দেহ শনাক্তকরণ করা গিয়েছে এবং তারও পরিবারের কাছে দেহ হস্তান্তর করা হবে, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে। আহমেদাবাদের যে বিজি মেডিকেল কলেজ এবং সিভিল হাসপাতালে খোলা হয়েছে ইতিমধ্যেই কন্ট্রোল রুম এবং সাহায্যের জন্য 230টি পৃথক টিম গঠন করা হয়েছে, যাতে অন্তত দেহের অংশগুলি পরিবারের কাছে ঠিকভাবে পৌঁছে দেওয়া যায়, সেই প্রক্রিয়া চালাচ্ছে প্রশাসন। অর্থাৎ এছাড়াও যে ডেথ সার্টিফিকেট, সেই ডেথ সার্টিফিকেট নিয়ে যাতে কোনো রকম হয়রানির না শিকার হতে হয় পরিবারকে, সেই কারণে কিন্তু দেহের সঙ্গে সঙ্গে অর্থাৎ দেহের অংশের সঙ্গে সঙ্গে তুলে দেওয়া হবে ডেথ সার্টিফিকেটও। একাধিক সুবিধা কিন্তু করা হচ্ছে ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে। অসুস্থ হয়ে পড়লেন আরও এক অনশনকারী শিক্ষক, আন্দোলনের এই শিক্ষক আন্দোলনের প্রথম সারির মুখ চিন্ময় মণ্ডল, তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং ইতিমধ্যেই তাকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা জানি যে সকালে আরও এক শিক্ষক তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শুক্রবার থেকে তারা অনশন করছিলেন, ফলে তাদের শারীরিক কন্ডিশন ক্রমশ খারাপ হচ্ছে এবং দুজন শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন শিক্ষককে তাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যদিকে আরও একজন শিক্ষককে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেটা জানা গিয়েছে যে চিন্ময় মণ্ডল, তার প্রেশার লো হয়ে যাচ্ছে, তার বুকে ব্যথা রয়েছে, পাশাপাশি তার সুগার ফল্ট করছে এবং ইতিমধ্যেই ডাক্তাররা তাকে পরামর্শ দিয়েছেন যে হাসপাতালে ভর্তি করতে এবং ইতিমধ্যেই তাকে নিয়ে যাওয়া হয়েছে এনআরএস হাসপাতালে। আপনারা জানেন যে খবর আমরা দেখাচ্ছিলাম যে অসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি গতকাল সন্ধ্যেবেলা অসুস্থ হয়ে পড়েন এবং তারপরেই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তমলুকের সাংসদের চিকিৎসায় গঠন করা হয়েছে 7 সদস্যের মেডিকেল বোর্ড। পেটে যন্ত্রণা ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি হন। গতকাল সন্ধ্যেবেলা থেকেই তার পেটে ব্যথা, অসহ্য পেটের যন্ত্রণা ও বমি হয় বাড়িতে এবং তারপরেই কিন্তু তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, তাকে আইসিইউতে রাখা হয়েছে। যদিও চিকিৎসকরা জানাচ্ছেন যে তিনি এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে, তার একাধিক পরীক্ষা করা হয়েছে, একাধিক নমুনা টেস্ট করা হয়েছে এবং তারপরেই চিকিৎসকরা ডিসিশন নেবে যে পরবর্তী ধাপে কি চিকিৎসা করা হবে। ইতিমধ্যেই 7 জনের চিকিৎসায় 7 জনের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রবীন্দ্র সরোবরে সাঁতার কাটতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা এবং এই দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে এক কিশোরের। সাঁতার কাটতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা এবং এই ঘটনায় মৃত্যু হয়েছে এক কিশোরের। সাঁতার কাটতে গিয়ে জলে ডুবে যায় ওই কিশোর। মৃত্যু বালিগঞ্জ প্লেসের বাসিন্দা শিবরাম সাউর। রবিবার সকালে 3 বন্ধুর সঙ্গে জলে নামে কিন্তু সাঁতার না জানায় জলে তলিয়ে যায় ওই কিশোর। এই ঘটনায় প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র, দেখে নেব। রবিবার সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা রবীন্দ্র সরোবর লেকে। সকাল 7টা নাগাদ 16 বছর বয়সের এক কিশোর আরো 3 জন বন্ধুর সঙ্গে রবীন্দ্র সরোবরের ভিতরে যে পাবলিক সুইমিং পুল রয়েছে সেখানে সাঁতার কাটতে এসেছিল এবং তারপরেই এই সুইমিং পুলের একেবারে কিনারায় বিভিন্ন জায়গায় যে শ্যাওলা আবর্জনা রয়েছে বা বলা ভালো যে ঝাঁঝি রয়েছে, সেই ঝাঁঝিতে পা আটকে তার মৃত্যু হয় বলে খবর পাওয়া যাচ্ছে। এবং যে 3 জন কিশোরের সঙ্গে 16 বছর বয়সী কিশোর সাঁতার কাটতে নেমেছিল তাদের মধ্যে কেউই তার জানতো না বলেই জানতে পারা যাচ্ছে। শিবরাম সাহু বালিগঞ্জ প্লেসের বাসিন্দা। ইতিমধ্যে তাকে উদ্ধার করে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রবীন্দ্র সরোবর থানার তরফ থেকে ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং এই ঘটনার নেপথ্যে কি কারণ রয়েছে সেটাই খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বা প্রাতঃভ্রমণকারীরা যারা প্রত্যেক দিন এই লেকে রবীন্দ্র সরোবরে তারা হাঁটতে আসেন, তাদের বক্তব্য যে এই যে পাবলিক সুইমিং পুল রয়েছে সেটা একেবারেই রক্ষণাবেক্ষণ করা হয় না। ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা। মাঠকলে পানশালার বাইরে যে গুলিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় কিন্তু মূল অভিযুক্ত বিট্টু দাস, তাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি 3 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করেছে দমদম থানার পুলিশ। হুগলির গুড়াব থেকে গ্রেফতার করা হয় বিট্টু দাসকে। 3 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র আইনে খুনের চেষ্টায় মামলা রুজু করা হয়েছে 3 জনের বিরুদ্ধে। 13ই জুন আপনারা জানেন যে পানশালার বাইরে যে গুলিকাণ্ডের ঘটনা ঘটে এবং তাতে কিন্তু গুলিবিদ্ধ হয় ওই পানশালার ম্যানেজার। বর্তমানে ম্যানেজার পিন্টু রুদ্র তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে 3 অভিযুক্তকে। মূল অভিযুক্ত বিট্টু দাস, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করেছে দমদম থানার পুলিশ। এই ঘটনায় দমদম থানার পুলিশ ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। কাল और परसों রাত্রে বেলায় একটা নাগাদ আমাদের বেলগলিয়া এক্সপ্রেসওয়েতে একটা হোটেল এক্সপ্রেস ইন আছে, ওখানে 2-3 লোক মদ খেতে গিয়েছিল। ওখানে মদ খাওয়ার সময় নিয়ে আর একটু ছোট ইস্যু নিয়ে ম্যানেজার সঙ্গে ঝামেলা হয়েছিল। তারপরে একটা মেন অ্যাকিউজ যে আছে বিট্টু দাস করে, ও এসে ওনাকে ম্যানেজারকে গুলি করেছে। ম্যানেজারকে আমরা প্রথম আরজিকার হসপিটাল, তারপরে অ্যাপোলো হসপিটালে পাঠিয়েছিলাম। ওনার অপারেশন হচ্ছে, সুস্থ আছে। কালকেই আমরা দুজনকে যে ছিল ওনাকে অ্যারেস্ট করতে পেরেছিলাম। এখন আমরা এক লোক যে আর আছে ওনাকে হুগলি থেকে, যে মেন অ্যাকিউজ ছিল বিট্টু দাস, ওকে হুগলি থেকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। আমরা প্রপার প্রসেস করে ওনাকে কোর্টে পাঠাবো। ফের কলকাতায় অস্ত্রসহ গ্রেফতার এক দুষ্কৃতী। ফের কলকাতায় অস্ত্রসহ গ্রেফতার এক দুষ্কৃতী এবং ইতিমধ্যেই ট্যাংরা থানা থেকে গ্রেফতার করা হয়েছে এবং ট্যাংরা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। খটিক রোডের অস্ত্রসহ গ্রেফতার শেখ শাহজাদ। কসবা থানা এলাকার বাসিন্দা শেখ শাহজাদ। উদ্ধার সিঙ্গল শটার বন্দুক এবং 1 রাউন্ড কার্তুজ। অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। অস্ত্র আইনে মামলা রুজু করেছে ট্যাংরা থানার পুলিশ। ফের কলকাতায় অস্ত্রসহ গ্রেফতার দুষ্কৃতী। খটিক রোডে অস্ত্রসহ গ্রেফতার শেখ শাহজাদ। কসবা থানা এলাকার বাসিন্দা শাহজাদ। উদ্ধার সিঙ্গেল শটার বন্দুক ও 1 রাউন্ড কার্তুজ। অস্ত্র আইনে মামলা রুজু করেছে ট্যাংরা থানার পুলিশ। দাঁড়া। মন্ত্রীর স্বামীকে মারধরের অভিযোগ এবং এই ঘটনায় ইতিমধ্যেই 6 জনকে গ্রেফতার করা হয়েছে। মন্ত্রীর স্বামীকে মারধরের ঘটনা এবং এই ঘটনার অভিযোগে ইতিমধ্যেই 6 জনকে গ্রেফতার করা হয়েছে। জ্যোৎস্না মান্ডির স্বামীকে মারধরের অভিযোগ, দুষ্কৃতীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। বাঁকুড়ার খাতড়া বাজারের ঘটনা। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাঁকুড়ার বিজেপির জেলা কার্যালয়ে রয়েছে দুষ্কৃতীরা। অভিযোগ পেয়ে বিজেপির কার্যালয়ে ঢোকে পুলিশ। প্রতিবাদে পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। আজ বাঁকুড়া সদর থানা ঘেরাও করে বিজেপি কর্মীরা। শুক্রবার রাতে মন্ত্রীর স্বামীকে মারধর অভিযোগ, জ্যোৎস্না মান্ডির স্বামীকে মারধরের অভিযোগ এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ রয়েছে। বাঁকুড়ার খাতড়া বাজারের ঘটনা। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। ইতিমধ্যেই 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর এই ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়ায় বিজেপির কার্যালয়ে ঢোকে পুলিশ এবং প্রতিবাদে পুলিশকে ঘিরে চলে বিজেপি কর্মীদের বিক্ষোভ। রাতের অন্ধকারে বেআইনিভাবে ভরাট করা হচ্ছে জলাশয় এবং অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। রাতের অন্ধকারে বেআইনিভাবে ভরাট করা হচ্ছে জলাশয় এবং অভিযোগের তীর প্রমোটারের বিরুদ্ধে। গঙ্গার নদীর ধার সংলগ্ন এলাকা এবং সেই জলাশয় ভরাট করা হচ্ছে, অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। কল্যাণীর চর বীরপাড়া এলাকার ঘটনা। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস এসডিওর। রাতের অন্ধকারে ভরাট করা হচ্ছে, বেআইনিভাবে ভরাট করা হচ্ছে জলাশয়, অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। গঙ্গা নদীর খাল সংলগ্ন এলাকা এবং সেই এলাকা বেআইনিভাবে ভরাট করা হচ্ছে এবং এই বিষয়ে স্থানীয়রা ঠিক কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। খালে মাছ টাছ ধরি, এই যে ভেসাল আছে এখানে মাঝে মাঝে মাছ টাছ ধরি জল হলে পরে। আর এইটা আমাদের খেওয়া ঘাট ছিল, এখন এই খেওয়া ঘাটটা এখন এরা সব শুনছি নাকি কেনা বেচি করে টেলে, যে বালি টালি ফেলে টেলে
ভরাট করে এখন বিক্রি করবে। এখানে সেই সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। পার্টির জোরে পার্টিরা কি করছে না করছে কেউ বলার কেউ কিছু নেই, যার যার মতো শেষে চলছে। হ্যাঁ, সারা বছর জল থাকে, কিন্তু এখন ভরাটের সঞ্চয় করে না, পরিষ্কার করে না দেখে এর জন্য কেউ গাফিলতি দেয় দেখে এর জন্য ভালো মতো জল আসে না। জল না আসার জন্য এখন মাছ কম আসে। যখন জল বাড়ে তখন আমরা ওই 2 মাসের মতো মাছটা ধরি। যে জায়গাটা ভরাট হয়েছে এখানে তো জল থাকতো। হ্যাঁ, এখানে জল থাকতো, জোয়ার ভাটা জল আসতো। আর এই ঘটনায় এসডিও তিনি কি বলছেন শোনাবো। এই খবরটা আপনাদের কাছ থেকে আমি পাওয়া মাত্রই এটা আমরা ভূমি দপ্তর এবং পুলিশকে আমরা জানিয়েছি। অলরেডি পুলিশ দপ্তরের লোকেরা সেখানে পৌঁছেছে এবং আমাদের এসডিআরও অফিস থেকেও ভূমি দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তারাও সেখানে পৌঁছেছেন। আমরা রিপোর্ট পাই, আমরা অবশ্যই যারা এই ধরনের কাজ করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।